তাহমিদকে নিজের হাত থেকে হাসিমুখে ফুল নিতে দেখে বিশ্বাসই করতে পারছে না সাবিহা। ফুলদানিতে রাখার জন্য এক গোছা গোলাপ কিনেছিল সে। হাতে ফুল আর রেস্টুরেন্টে তাহমিদকে দেখে এটাকে মোক্ষম সময় মনে করে ভালোবাসা নিবেদন করার। অনেক তো হলো একতরফা ভালোবাসা, এখন সময় এসেছে অনুভূতি জানান দেওয়ার। সে 18 ক্রস করেছে, এখন নিশ্চয়ই আবেগের বয়স বলে অজুহাত দিতে পারবে না। আহ্লাদিত, উৎফুল্লিত, আনন্দোচ্ছল সাবিহা। অধরে হাসি বজায় রেখে উঠে দাঁড়াল সে। তাহমিদকে ফুল নিতে দেখে তাহমিদের বন্ধুদের কপালে চিন্তার বলিরেখা ভাসমান হয়। তাদের জানামতে তাহমিদ নিজের স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাহলে ফুলকে মানুষ বরাবরই ভালোবাসে, আমিও তার ঊর্ধ্বে নই। তাছাড়া গোলাপ ভালোবাসার প্রতীক, গোলাপকে উপেক্ষা কেউ করতে পারবে না। ফুলকে ভালোবেসে তোমার হাত থেকে গোলাপগুলো নিলাম। মুখের হাসি মিলিয়ে গেল সাবিহার। তোমাকে আজ পর্যন্ত আমি অন্য নজরে দেখিনি। যতদিন আমাদের গাইডলাইনে ছিলে ততদিন তোমাকে নিজের স্টুডেন্ট ব্যতীত আর কিছুই ভাবেনি। তার বাইরেও যদি ভাবতে বলো তাহলে বড়জোর বোন ভাবতে পারব, আর কিছু না। এই তাহমিদ আপাদমস্তকে আজ অন্য কারো, পুরোপুরি অন্য কারো। তাহমিদ ষোড়শী কিশোরীর উন্মাদনায় মত্ত। আজ 1.5 বছরের উপর হবে সেই আসক্তি থেকে সে বের হতে পারেনি। সময় গড়ানোর সাথে সাথে সেই আসক্তি ফিকে হওয়ার বদলে গাঢ় থেকে গাঢ় হয়েছে। তাহমিদের সবটা জুড়ে সেই কিশোরীর বসবাস। আমি ভালোবাসি তাকে। চুপসে গেল সাবিহার মুখ। অন্ধকার ঘনীভূত হল আননে। চক্ষুদয়ে জমতে শুরু করেছে ব্যর্থতার অশ্রু। তাহলে কি সে নিজের মনের কথা বলতে দেরি করে ফেলল? রেস্টুরেন্টে থাকা সবাই মনোযোগ দিয়ে দেখছে। আপাতত রেস্টুরেন্টের মধ্যমনি ওরা। নেত্রজল গণ্ডদেশ স্পর্শ করতেই নিজের বাম দিয়ে মুছে ফেলে সাবিহা। আপনি সরাসরি আমাকে রিজেক্ট করতে পারবেন না বলে এসব বলছেন তাই না স্যার? আমি আপনাকে সেই প্রথম থেকে পছন্দ করি স্যার। আমার এই অনুভূতিকে আপনি আবেগ বলে উড়িয়ে দিবেন বলে এতদিন বলিনি। আমাকে রিজেক্ট কেন করছেন স্যার? আমি পাবলিক ভার্সিটিতে পড়ি। আপনার পাশাপাশি হাঁটার যোগ্যতা নিশ্চয়ই আমার আছে। তাহমিদ শুকনো আর মলিন হাসল। ভালোবাসা কোনো যোগ্যতা দিয়ে হয় না। ভালোবাসা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। যারা যোগ্যতার ভিত্তি করে ভালোবাসার কথা বলে সেটা ভালোবাসা না। ভালোবাসা মুখ দেখে হয় না। আর না যোগ্যতা দেখে মুখ অ্যাসিডে ঝলসে যাওয়ার পরও মানুষ তার ভালোবাসার মানুষের সাথে সংসার করে। রোড অ্যাক্সিডেন্টে একটা হাত বা পা কাটে ফেলে দেওয়ার পরও একসাথে পথ চলছে। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরও সেই মৃত্যু পথযাত্রীকে মানুষ ভালোবাসার কথা বলে। এগুলো হচ্ছে আত্মতুষ্টি, আত্মতৃপ্তি। তারা কিন্তু পারত অ্যাসিডে ঝলসে যাওয়া, হাত কেটে ফেলা বা মৃত্যু পথযাত্রীকে ফেলে পুনশ্চ নিজেদের যোগ্য কাউকে বেছে নিতে। করেনি কেন জানো? কারণ তারা ভালোবাসে। ভালোবাসার মানুষ যেমনই হোক, কালো, ফর্সা, লম্বা, খাটো, ম্যাচিউর, ইমম্যাচিউর, এগুলো ফ্যাক্ট না। ভালোবাসার মানুষ পাশে থাকা, তার পাগলামি হুট করে জড়িয়ে ভালোবাসি বলা, এসব হচ্ছে মানসিক শান্তি। খেয়াল করে দেখবে স্বামী স্ত্রী যদি সারাদিন ঝগড়াও করে তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। কারণ দিন শেষে ওই পুরুষ ওই নারীতেই মত্ত, ওই নারীতেই আসক্ত সে। ওই নারীর সঙ্গ পেলেই সেই মানসিক শান্তি অনুভব করে। তুমি আরও আগে আমাকে নিজের মনের কথা বললেও আমি তোমাকে রিজেক্টই করতাম। তোমার জন্য আমি কখনো কোনো কিছু ফিল করিনি। আমার সকল আবেগ, অনুভূতি, অনুরক্তি সবকিছু আমার স্ত্রীর জন্য। তাহমিদ ওই একজনের সীমাবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকতে চায়।
স্ত্রী কথাটা শ্রবণগোচর হতেই বিস্ফোরিত চোখে তাকায় সাবিহা। তাহমিদ স্যার বিবাহিত, সে যেন বিশ্বাসই করতে পারছে না। সাবিহার দৃষ্টির মানে বুঝতে পেরে তাহমিদ বলল, একটা সময় তুমি যাকে আমার বোন বলেছিলে সেই কিশোরীই আমার স্ত্রী, আমার ইম্যাচিউরড বাচ্চা বউ। স্যার, আমি যে আপনাকে ভালোবাসি। মানুষ দেখছে সাবিহা। ডোন্ট বি আপসেট। পাগলামি করো না। আশা করব পরেও কোনো রকম পাগলামি করবে না। তুমি আমার থেকেও বেটার কাউকে পাবে, আমি এটা বলবো না। আপনি বলবো অপেক্ষা করো, দেখবে কেউ একজন আসবে যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। পুরো রেস্টুরেন্টে একবার চোখ বুলিয়ে ভগ্ন হৃদয় সেখান থেকে প্রস্থান করে সাবিহা। তাহমিদের মুখোমুখি আর সে হতে চায় না, কখনো না। বন্ধুদের সাথে আড্ডায় মত্ত হল তাহমিদ। তাহমিদের বন্ধুরা রোগর গলায় বলতে লাগল, বাব্বা, আমাদের তাহমিদ তো সাচ্চা প্রেমিক পুরুষে পরিণত হয়েছে। আমাদের একটু শিখা প্রেম। সবার কথায় বিস্তৃত হাসে তাহমিদ। অপরিচিত একজন তাহমিদকে ডাকতেই তাকায় তাহমিদ। আপনার স্ত্রী খুব ভাগ্যবতী। আপনি তাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসেন। তাহমিদ নিঃশব্দে হেসে বলে, সেক্ষেত্রে আমিও ভাগ্যবান। সেও কিন্তু আমাকে ভালোবাসে। তার কাছে আবেগ মানেই তাহমিদ, ভালোবাসা মানেই তাহমিদ। সন্ধ্যায় বাসার সামনে এসে কপালে ভাঁজ পড়ে তাহমিদের। দরজায় এখনো তালা ঝুলছে। তার মানে এখনো নাজিফা বাসায় আসেনি, নাকি নিতুদের বাসায়। কোনো কিছু না ভেবেই সে নিতুদের বাসার কলিং বেল চাপল। দরজা খুলল নিতুর মা। এতক্ষণে মিয়া বিবির আসার সময় হল। তা দুজন ঘুরতে গিয়েছিলে নাকি? নাজিফা হাসেনি। ভাবি, না তো, আসলে কি বলতাম নাকি। আমি তো ভাবলাম দুজন হয়তো একসাথে ঘোরাঘুরি করতেছ। তাহমিদ চিন্তিত মুখে নিতুর মায়ের কাছ থেকে চাবি নিয়ে বাসায় এলো। বাসায় প্রায় ঘণ্টা খানিক অপেক্ষা করল, কিন্তু নাজিফার আসার কোনো নামগন্ধ নেই। আর সময় নষ্ট না করে সে বেরিয়ে পড়ল। এক এক করে কলেজের আশপাশ, কোচিং সেন্টারের আশপাশ খোঁজা শেষ। কোথাও নেই নাজিফা। তাহমিদের বড্ড নিজেকে অগোছালো আর পাগল পাগল লাগছে। এতটা অসহায় সে আগে বোধ করেনি। কোনো বিপদ হল না তো নাজিফার? নাজিফাকে খুঁজে পাচ্ছে না এই খবরটা বাড়িতে জানাতেও তাহমিদের অন্তরাত্মা কেঁপে উঠছে। কি বলবে সে ফোন দিয়ে? ফুটপাতেই বিষাদভারাতুর থমথমে মুখ নিয়ে বসে রইল। আকস্মাৎ তাহমিদ পকেট হাতে মোবাইল ফোন বের করল। কল লিস্টে গিয়ে জান্নাতের নাম্বার খুঁজতে লাগল। কল লিস্ট দূরে থাক, জান্নাত নামে কোনো নাম্বারই সেভ নাই। নাজিফার পার্সোনাল মোবাইল না থাকার কারণে মাঝে মাঝে তাহমিদের মোবাইল দিয়েই জান্নাতের সাথে কথা বলত। তাহলে কই গেল নাম্বার? মাথায় হাত দিয়ে বসে আছে সে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না সে। হিতাহিত জ্ঞানশূন্য সে আপাতত। কিছু একটা মনে পড়তেই কাকে যেন কল করল। ও পাশে ফোন রিসিভ হতেই তাহমিদ বলল, শাওন ভাই, নাজিফার সাথে যে জান্নাত থাকে তার নাম্বার আপনার কাছে আছে? এই রাতে বউয়ের বান্ধবীর মোবাইল নাম্বারের সন্ধান করাতে কপালে চিন্তার ভাঁজ পড়ে শাওন সাহেবের। হঠাৎ জান্নাতের নাম্বার কি দরকার? তাহমিদ মেঘমেদুর নিস্তেজ গলায় বলল, আমি নাজিফাহকে পাচ্ছি না শাওন ভাই। অশান্তি লাগছে আমার। সেই কখন থেকে এখানে ওখানে খুঁজেই চলেছি, কোথাও নেই আমার নাজিফা। আমার নাজিফার কোনো ক্ষতি হল না তো? আতকে ওঠেন তিনি। ঢাকা শহর কারো নিখোঁজ হওয়া মানে না, এমনটা যেন না হয়। হায় আল্লাহ, কি বলছো? শাওন ভাই, জান্নাতদের বাসায়ও গিয়েছিলাম। আঙ্কেলের নাম নিতেই বলল লাস্ট মান্থে নাকি বাসা চেঞ্জ করেছে। নতুন বাসা কোনো এরিয়ায় আমি জানি না।
আমাকে একটু সাহায্য করেন না। আমি তো পার্সোনাল মোবাইলে কোনো স্টুডেন্টের নাম্বার রাখি না। যেই মোবাইলে স্টুডেন্টদের নাম্বার ওই মোবাইল আজ ভুলে কোচিং সেন্টারে ফেলে আসছি। আচ্ছা তুমি এখন কোথায় আছো? তাহমিদ ভাঙা গলায় বলল। কোচিং সেন্টার থেকে 15 মিনিটের দূরত্বে। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। ঘড়ির কাঁটায় রাত 10:20 বাজে। মাত্রই খেতে বসেছে জান্নাতের পরিবার, আর সাথে নাজিফা। সবাই খাওয়া শুরু করলেও সে প্লেটে আঙুল নাড়াচাড়া করছিল। জান্নাত বারবার আর চোখে নাজিফাকে দেখছে। আচমকা জান্নাতের বাবার মোবাইল বেজে উঠল। উনি বিরক্তিতে শব্দ করলেন। মানুষজন আর ফোন করার সময় পায় না। জান্নাতের ভাই বলল, বাবা তুমি বসো, আমি নিয়ে আসছি। কোনো দরকারি ফোনও হতে পারে। বিশেষ দরকার ছাড়া কেউ এত রাতে ফোন করবে না। জান্নাতের ভাই রুমে গিয়ে জান্নাতকে ডাকতে লাগল। জান্নাত তোর কোচিং সেন্টার থেকে ফোন দিয়েছে। জরুরি দরকার নাকি? হাত থেমে যায় নাজিফার। সে নিশ্চিত এটা তাহমিদ ছাড়া আর কেউ না। চোখ মুখ স্থির হয়ে যায় তার। চোখ বন্ধ করে নিতেই চোখে ভেসে উঠল দুপুরের দৃশ্য। জান্নাতেরও জানার বাকি রইল না কে ফোন করেছে। বাবার সামনে অভিনয় করে বলে, ইস, আজ ভুলে স্যারের শিটগুলো নিয়ে আসছি, হয়তো এজন্য ফোন দিয়েছে। বান্ধবীর দিকে তাকিয়ে সবার অগোচরে দীর্ঘশ্বাস ফেলল সে। হ্যালো বলতেই ওপাশ থেকে তাহমিদ বলল, জান্নাত কোনো ভনিতা করবে না, শুধু হ্যাঁ আর না বলবে। নাজিফা কি তোমার সাথে? নিশ্চুপ রইল জান্নাত। কি হলো জবাব দিচ্ছে না যে? আমার টেনশন হচ্ছে খুব। আশেপাশে সব খোঁজা শেষ। তোমাদের আগের ঠিকানায়ও গিয়েছিলাম। শ্বাস আটকে আসছে আমার। বলো না নাজিফা আছে নাকি নাই? আমাদের বাসায় আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কিয়ৎকাল নীরব থেকে নিস্তেজ গলায় বলল, আমাকে এভাবে হয়রানি করার মানে কি? নাকি তোমার একরাত থাকার কথা বললে দিতাম না? এমন কিছুই না। তাহলে? দুপুরের সমস্ত কথা খুলে বলতেই আহাম্মক হয়ে গেল তাহমিদ। আমার ফুল নেওয়া অবধিই দেখেছ? জি, পুরোটা দেখতে আমি করি। আমি বলেছিলাম ওকে, কিন্তু শুনেনি। আমাকে ফেলেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে গ্রামে ফিরে যাওয়ার জন্য পাগলামি করছিল। আমি জোর করে আমাদের বাসায় নিয়ে আসছি। আমি কি এখন তোমাদের বাসায় যেতে পারি? জান্নাত আমতা আমতা করে বলল, আপনি এত রাতে এখানে এলে বাবা মা নাওকে খারাপ মনে করবে, ভাববে ঝগড়া করে চলে আসছে। আমি কাল সকাল সকাল নাজিফাকে নিয়ে যাব। তোমার বান্ধবীকে বলে দিও ভবিষ্যতে এমন করার আগে যেন আমাকে খুন করে তারপর যায়। অন্যথায় এক বুক ভয় নিয়ে আমি বাঁচতে পারব না। রাতে ঘুমানোর আগে নাজিফা ইনিয়ে বিনিয়ে 1000 বার জিজ্ঞেস করেছে জান্নাতকে, কিন্তু সে কিছুই বলেনি। শুধু বলেছে, সকালে রেডি থাকিস। সকালে বাসার সামনে নাজিফাকে নামিয়ে দিয়ে চলে যায় জান্নাত। নাজিফা 1000 অনুরোধেও সে আসেনি। তার কাছে মনে হয়েছে কপোতকপতির মান অভিমানের সময় তার থাকা বড্ড বেমানান। কাপা কাপা হাতে কলিং বেল চাপে নাজিফা। বুক টিপটিপ করছে তার। ফ্লোরে পা ছড়িয়ে বসে আছে তাহমিদ। গায়ে 3/4 প্যান্ট আর একটা সেন্ডো গেঞ্জি। সারারাত ঘুমায়নি সে। একটা কথাই তার মাথায় ঘুরপাক খেয়েছে, নাজিফা তাকে অবিশ্বাস করে। কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে তার। দরজা খুলে হাত ভাঁজ করে দাঁড়ায় সে। তাহমিদের উস্কোখুস্কো চুল, লাল আর ফোলা চোখ। মোটকথা বিধ্বস্ত চেহারা দেখেই বুকের ভেতর ছাত করে উঠে নাজিফার। অতঃপর পোশাকের দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় সে।
নিঃশব্দে নিজের রুমের দিকে পা বাড়ালেই তাহমিদ ডাকে, দাঁড়া। পা থেমে গেল নাজিফার। তাহমিদের রাগ মিশ্রিত ডাকে আত্মা কেঁপে উঠে তার। আমাকে ঠিক কতটা অবিশ্বাস করিস জানতে পারি কি? পিছু ফিরে তাকায় নাজিফা। তাহমিদ রুম থেকে গিয়ে মোবাইল আনল। সার্চ লিস্টে গিয়ে হেডেক নামে সেভ করা নাম্বারটায় কল দিল। বার দুয়েক রিং হওয়ার পরে রিসিভ হল। লাউডে দিল তাহমিদ। একটা মেয়েলি কণ্ঠ ঘুরিম ঘুম গলায় বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুমুসসালাম। কাল যে তুমি আমায় প্রপোজ করেছ, আমি কি তোমাকে অ্যাকসেপ্ট করেছি? ও পাশে নীরব রয় সাবিহা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে তো হতোই স্যার। আমার একতরফা অনুভূতিগুলো পূর্ণতা পেত। আপনার স্ত্রী খুব ভাগ্যবান। আপনার সবটা জুড়েই সুরুষে। দোয়া করি সুখে থাকেন। কল কেটে নাজিফার দিকে তাকায় সে। নত মস্তকে দাঁড়িয়ে আছে সে। অর্ধেকটা দেখে কাউকে বিচার করবি না। দৃষ্টি অগোচরে আরও অনেক কিছু থাকে। তবে আমি বুঝে গেছি তুই আমাকে বিশ্বাস করিস না। ভালোবাসা, সংসার এসবে বিশ্বাসটা খুব জরুরি। আপনি কি করতেন যদি দেখতেন পাবলিক প্লেসে কেউ আমাকে ভালোবাসা নিবেদন করছে আর আমি তা সাদরে গ্রহণ করছি? আকস্মাৎ নাজিফার প্রশ্নে ভ্রুকুটি করে তাকায় তাহমিদ। জানি না কি করতাম। তবে অবিশ্বাস করতাম না। ভুল, আপনিও অবিশ্বাস করতেন। আপনার যেমন আমার পাশে কাউকে সহ্য হয় না, আমারও তেমন। বলতে পারেন আপনি সবকিছু বুঝেন, কিন্তু আমি বুঝি না। ওই দৃশ্যটা আমার সহ্য হয়নি, তাই পড়ে কি হয়েছে না দেখেই চলে এসেছি। আমি আপনাকে অবিশ্বাস করি না, করতে পারি না। যে মানুষ আমাকে তার সর্বস্ব দিয়ে আগলে রেখেছে, যে আমার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে, তাকে অবিশ্বাস করার ক্ষমতা আমার নেই। আমার রাগ হয়েছিল, খুব রাগ। আপনি কেন তার থেকে ফুলগুলো নিলেন? হারানোর ভয় কিন্তু সব প্রাণীরই থাকে। আমিও এর ব্যতিক্রম নই। তাহমিদের বক্ষস্থল থেকে নির্গত হয় দীর্ঘ নিঃশ্বাস। আমার চাকরি কনফার্মেশন হয়েছে আজ। শুধু আমার না, আমাদের ব্যাচের অনেকেরই হয়েছে। আবার কেউ কেউ চাকরির জন্য চেষ্টা করছে। চাকরি জীবনে পা দিল কবে না কবে আবার দেখা হয়, সেজন্য আজ বন্ধু বান্ধবেরা গট টুগেদারের আয়োজন করেছিলাম। ভেবেছিলাম সারা রাত তোকে পুরো ঢাকা শহর নিশাচরের মতো ঘুরব। এর আগেই সব ভেস্তে গেল। নেক্সট মান্থে আমার জয়েনিং, তাও চট্টগ্রামে, কোম্পানির সাব ব্রাঞ্চে। পারফরমেন্স ভালো, 6 মাস পরে ঢাকার মেইন ব্রাঞ্চে ট্রান্সফার করবে। ভালোই হলো বল। এই খারাপ মানুষটাকে আর দেখতে হবে না। অবাক হয়ে তাহমিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নাজিফা। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এই মানুষটাকে না দেখে নাকি 6 মাস থাকতে হবে? কাল রাতটাই তো বহু কষ্টে কাটিয়েছে সে। পরের সপ্তাহে মা বাবা আর দাদি আসবে। আমি যতদিন থাকব না, মা বাবা এখানেই থাকবে, তবে বাবা গ্রামে আসা যাওয়ার মধ্যে থাকবে। যেহেতু জমি জমা গ্রামে। নাজিফা নিষ্পলক তাকিয়ে আছে তাহমিদের দিকে। তাহমিদ রুমের দিকে পা বাড়িয়েও ফিরে আসে। তাহমিদ শুধু তার বউকে ভালোবাসে, আর কাউকে না। তাহমিদের অন্তর্দেশে শুধু তারই আধিপত্য। অশ্রুসিক্ত নয়নে ঠোঁটে হাসি ফুটে উঠল নাজিফার। দুজনের নীরব মান অভিমান চলছে। তাহমিদ কথা বলে না নাজিফার সাথে। নাজিফা হাত বাড়িয়ে বললেও না। কয়েকবার সরিয়েও বলেছে, কিন্তু কাজ হয়নি। পরীক্ষা আর রেজাল্টের মাঝামাঝি সময়টা বাসায় আছে নাজিফা। একটু একটু মোটামুটি সংসারের সব কাজই আয়ত্তে চলে এসেছে তার। ওয়াহিদার কাছ থেকে শেখা রান্নাগুলো একটা একটা চেষ্টা করে ঠিকঠাক রান্নার জন্য।
তাহমিদের সামনে দিল, সে কোনো রকম প্রতিক্রিয়া জানায় না, চুপচাপ খেয়ে চলে যায়। নিজের মতো করে গরুর মাংসের কষা করেছিল সে। তাহমিদকে দেওয়ার পর বিনা বাক্যে খেয়ে চলে যায়। নিজে যখন মুখে নিল বুঝতে পারল ঝালের জন্য এটা বিষে পরিণত হয়ে গেছে। অশ্রুসিক্ত চোখে তাহমিদকে গিয়ে বলল, কে বলেছে এত ঝাল আপনাকে খেতে? আপনার তো বেশি ঝাল সহ্য হয় না, এখন পেট খারাপ হবে। তাহমিদ শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আমি কি খাবো না খাবো এটা নিশ্চয়ই কাউকে কৈফিয়ত দিব না। নাজিফা পুনশ্চ বলল, আপনি এমন কেন করছেন তাহমিদ ভাই? আমার সাথে ঠিকমতো কথা বলেন না, আমার কষ্ট হয় তো। আমি কিছুই করছি না, দরজা আটকা, আমি এখন বাহিরে যাব। ঝাপসা চোখে নাজিফা তাকিয়ে রইল তাহমিদের যাওয়ার পথে। ওয়াহিদা, জামান সাহেব আর আমেনা বেগম এসেছেন ঢাকায়। বাসায় ফাহিমও এসেছে, কারণ আগামীকালই তাহমিদ চট্টগ্রাম যাবে। ঢাকায় আসার পরই ওয়াহিদা দুজনের মতিগতি দেখছেন। কেউ কারো সাথে কথা বলে না, তিনিও কিছু বলতে পারছেন না। মা হয়ে ছেলে আর ছেলের বউয়ের সাথে এসব নিয়ে কথা মানায় না। তাছাড়া কিছু কিছু ব্যাপার স্বামী স্ত্রীর নিতান্তই ব্যক্তিগত। অভিমানে ভালোবাসা বাড়ে। সকাল 8:15 ট্রেন। তাহমিদের সবকিছু গোছানো শেষ, এখনই রওনা হবে। স্টেশন অবধি তাহমিদ বাবা আর ভাইয়ের সাথে যাবে। মা আর দাদির থেকে বিদায় নিলেও নাজিফা থেকে বিদায় নেয়নি সে। নাজিফা ভেবেছিল তাহমিদ বিদায় নিতে এলে শক্ত করে জড়িয়ে ধরবে, ভালোবাসি বলবে, অভিমান ভাঙানোর সুযোগ পাবে। তার কিছুই হল না। তাহমিদ বাসা থেকে বেরিয়ে গেলে ভারাক্রান্ত মন নিয়ে বারান্দায় দাঁড়ায় সে। যতক্ষণ পর্যন্ত তাহমিদকে দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিল সে। ভেবেছিল নিচ থেকে একবার তাহমিদ তাকাবে, চোখের ইশারায় আশ্বস্ত করবে। আদৌ কি ভালোবাসাময় দৃষ্টি নিয়ে তাকিয়েছিল তাহমিদ? নাজিফা যখন আকুলতাপূর্ণ দৃষ্টিতে তাহমিদের দিকে তাকিয়েছিল, মাথা উঁচিয়ে তাহমিদও তাকিয়েছিল। তবে তার চাহনিতে ছিল রাজ্যের বিরক্তি, যেন ভুল করে সে উপরের দিকে তাকিয়েছে। তাহমিদের চোখে মুখে বিরক্তির ছাপ দেখে নাজিফার মুখ পাংশুটে আকার ধারণ করে। অভিমানের মাত্রাটা যেন তরতর করে আরও তীব্র হল। তাহমিদের যাওয়ার পানে চক্ষু স্থির রেখে হাত ভাঁজ করে সেখানেই দাঁড়িয়ে রইল। নাজিফা নড়ল না এক চুলো। সকালের মিষ্টি রোদ ধীরে ধীরে প্রখর, তীব্র রূপ ধারণ করল। সূর্য উষ্ণতা ছড়াচ্ছে ধারালোভাবে, অসহ্য তাপমাত্রায়ও নাজিফা দাঁড়িয়ে রইল অচলভাবে। নাজিফা সম্বিত ফিরে পেল ওয়াহিদার ডাকে। এইবার যেন তেজি সূর্যের উষ্ণ তাপ গাত্রে এসে বিঁধছে তির্যকভাবে। ওয়াহিদা এসেই নাজিফাকে গোসলের জন্য তাগাদা দিতে লাগলেন, কারণ দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। সেদিন রাতেই গা কাঁপিয়ে জ্বর এলো নাজিফা। জ্বরের মাত্রা এতটাই বেশি ছিল যে সারারাত উল্টো পাল্টা বকেছে সে। জ্বরের রেশ রয়ে গিয়েছিল 2 দিন। নাজিফার ধারণা ছিল এবার হয়তো তাহমিদ তার সাথে কথা বলবে, কিন্তু তার ভাবনা মিথ্যে প্রমাণ করে। তাহমিদ সবার সাথে কথা বললেও তার সাথে কথা বলেনি। রাগে অভিমানে ওয়াশরুমে গিয়ে চাপা কান্না করেছে সে। মনে মনে পণ করল আর তাহমিদের সাথে আর কথা বলবে না। কিন্তু অবুঝ পাগলাটে মন কি মানে? তাহমিদের গম্ভীর গলা শুনে যে একটু শান্ত হতে চায়। আচ্ছা, তাহমিদেরও কি এমন অনুভব হয় নাজিফার জন্য? নিশ্চয়ই হয় না। নাজিফাকে মিস করলে কথা না বলে থাকতে পারত নাকি? তাহমিদের এই বিরহ সইতে না পেরে নাজিফা লাজ শরমের মাথা খেয়ে একদিন ওয়াহিদাকে জিজ্ঞেস করেই ফেলল, ফুপি, তোমার ছেলে কি আমার কথা একবারও জিজ্ঞেস করে না? নিশ্চয়ই ওখানে গিয়ে কোনো চাটগাইয়া মেয়ের সন্ধান পেয়ে গেছে, তাই আমার সাথে আর কথা বলে না।
ওয়াহিদা উষ্ণ শ্বাস ফেলে বললেন, তোদের কি ঝগড়া হয়েছে? তুই কেমন আগের থেকে মনমরা হয়ে গেছিস? নাজিফা ভাঙা গলায় বলল, কিছুই হয়নি। তবে তোমার ছেলে খুব খারাপ ফুপি, খুব খারাপ। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ নাজিফা। পুরোদমে চলছে কোচিং। শ্বাস ফেলারও যেন সুযোগ নেই। সারাদিন টেস্ট পেপারের কোয়েশ্চন সলভ করতে করতে দিন পার হয়ে যায়। দিনের আলো মিলিয়ে গিয়ে যে কখন আঁধারি ঘনীভূত হয় টেরই পাওয়া যায় না। চুলগুলো কাঠি দিয়ে আটকে পড়তে বসেছে নাজিফা। একটা প্রশ্ন সমাধান করতে না পেরে ধারালো দৃষ্টিতে তাকিয়ে রইল সে প্রশ্নের দিকে। আর একমনে কলম কামড়াচ্ছে। ওয়াহিদা রুমে এলেন। মোবাইল ফোন নাজিফার সামনে এগিয়ে দিয়ে বললেন, নে ধর, কথা বল। বাবার কল মনে করে হাসি মুখে মোবাইল নিল। হ্যালো বা বলার আগেই ওপাশ থেকে শুনতে পেল, আমি উত্তপ্ত মরুভূমি। আর তুমি? তুমি এক পশলা বৃষ্টি। প্রণয়নীর স্নিগ্ধ হাসি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বহুল কাঙ্ক্ষিত সেই কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয় হতেই নাজিফার শিরদাঁড়া বেয়ে তরল স্রোত বইতে লাগল। ঠিক কতদিন পরে এই আধান শুনতে পেল? হিসেব করল না নাজিফা। হিসেব করলেই যন্ত্রণা বাড়বে। এতদিন বক্ষপিঞ্জরের বয়ে চলা ঝড়টা যেন এক লহমায় শান্ত হয়ে গেল। যেন ঝড়ের তাণ্ডব এখানে কখনো হয়নি। অন্তঃস্থলে পুষে রাখা রাগ আর অভিমান যেন বরফের ন্যায় গলতে শুরু করল। আনন্দবিহব্বল হয়ে চোখ বন্ধ করে নিল নাজিফা। অন্তর্দেশে বর্ষিত হচ্ছে প্রশান্তির বর্ষণ। আর বর্ষণের প্রতি ফোঁটায় আছে প্রেম। 1 সেকেন্ড আধা সেকেন্ড করে রোজ সময় জমিয়েছেন বুঝি? সেই সেকেন্ড যখন মিনিটে পরিণত হল তখন মনে পড়ল নাজিফার কথা। প্রণয়িনীর অভিমানী গলা শুনে অট্ট হাসল তাহমিদ। ও পাশের অভিমানের মাত্রাটা কি খুব বেশি? অভিমান কি একেবারে গভীরে চলে গেছে? চুপ রইল নাজিফা। কথার ঝুড়ি যেন শূন্য তার। উদম গায়ে তাহমিদ। পরনে শুধু ট্রাউজার। ঘণ্টা খানিক আগেই অফিস থেকে এলো। ক্লান্তি নিবারণের জন্য কফির কাপে চুমুক দিচ্ছে। আজ মরুভূমির উত্তপ্ততা বেশি ছিল। হঠাৎ করে বৃষ্টি সন্ধান যে। আমি তো ভেবেছি মরুভূমির আর কখনো বৃষ্টির প্রয়োজন হবে না। নৈশব্দে এক গাল হাসল তাহমিদ। প্রণয়িনীর বিরহে মরুভূমির উত্তপ্ততা দিনকে দিন বাড়ছে। যতক্ষণ এপাশের মানব তার প্রণয়ীকে গভীর আলিঙ্গন না করবে ততক্ষণ এই উত্তপ্ততা বাড়বে, বই কমবে না। অতঃপর দুজনে চুপ। শুধু শোনা যাচ্ছে দুজনের নিঃশ্বাস ফেলার আধান। ভারী শ্বাস যেন ধীরে ধীরে হালকা হচ্ছে। আচমকা নাজিফা ফুপাতে শুরু করল। তাহমিদ কফির কাপটা রেখে তটস্থ গলায় জিজ্ঞেস করল, তুই কি কাঁদছিস? নাজিফা চাপা আর্তনাদ করে বলল, আপনি খুব খারাপ তাহমিদ ভাই, খুব খারাপ। আপনি মানুষের মন বুঝেন না। আপনি পাষাণ। আপনি এপাশের বিরহের কান্না শুনতে চাননি। কেউ মরিয়া হয়ে আছে আপনার সাথে কথা বলার জন্য, সেটা বুঝেও বুঝতে চাননি। আপনার কাছে আপনার রাগটা বড়। কেউ যে বিরহ যন্ত্রণায় তিল তিল করে শেষ হয়ে যাচ্ছিল আপনি তা দেখতে চাননি। কাঁদবি না একদম। তোর কান্না আমার বুকে জ্বলন হয়। অসহ্য যন্ত্রণা হয় হৃদগহ্বরে। চট্টগ্রামে এসে বুঝতেছি প্রিয়জন থেকে দূরে থাকা ঠিক কতটা যন্ত্রণা। তাহলে এতদিন যে কাঁদিয়েছেন, ভালোবাসার গভীরতা মাপার ব্যর্থ চেষ্টা। বিয়োগ ব্যথায় ওপাশের মানুষটা ঠিক কতটা কাতরায় সেটাই দেখতে চাইলাম। ভালো না বাসলে কারো শূন্যতায় কেউ কাঁদে না, হাহাকার করে না মানুষটার জন্য, মরিয়া হয়ে থাকে না একটু দেখার জন্য বা একটু যোগাযোগের জন্য। ভালোবাসার গভীরতা মাপা শেষ হল? না, শেষ করতে পারেনি।
কেন কেন? কারণ এটা খুব গভীরে চলে গেছে। প্রণয়নীর ভালোবাসা অতল স্পর্শ করেছে। সেই পর্যন্ত গেলে নিশ্চিত মৃত্যু। আমি 2 দিন জ্বরে কাতরেছি, ভাট বকেছি, কিন্তু আপনি একবারও আমার সাথে কথা বলেননি। আচ্ছা, আমি কি অজ্ঞান মানুষকে ডেকে বলবো যে ভাই আপনি কি অজ্ঞান হয়ে গেছেন? নাকি ঘুমন্ত মানুষকে বলবো আপনি কি ঘুমোচ্ছেন? আমি সারাক্ষণই খোঁজ নিয়েছি। এই যে আমি এতদিন এত বড় মুখ করে বলতাম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি হেনতেন। বিশ্বাস কর, তোর থেকে সাময়িক দূরত্বে আসার পর বুঝতে পারলাম আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আমার তোকে প্রয়োজন। এনার্জি রিলোডেড করার জন্য তোমার শরীরের স্পর্শ প্রয়োজন। এই তো সময় হয়ে এসেছে এক বালিশে মাথা রাখার। আচ্ছা, কেউ কি প্রস্তুত একজন পাগলাটে প্রেমিকের পাগলামি সহ্য করার জন্য? কেউ কি জানে তাকে একবার আলিঙ্গন করার জন্য কেউ একজন উতলা হয়ে আছে? তাকে কাছে পাওয়ার জন্য ক্যালেন্ডারের পাতা থেকে একটা একটা করে দিন গুনছে। সে আগেভাগে যেন প্রস্তুতি নেয় একজন অপেক্ষারত, অধৈর্য, পাগল প্রেমিকের প্রণয়াসক্ত স্পর্শ নেওয়ার জন্য। প্রেমিক পুরুষ যে উদ্রিত, উন্মত্ত, আবেগকম্পিত হয়ে আছে প্রেয়সীকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার জন্য। তাহমিদের এমন প্রলয়ঙ্কারী উক্তি শুনে লজ্জায় মিয়ে গেল নাজিফা। কান দিয়ে গরম ধোঁয়া বেরুচ্ছে তার। তুই কি লজ্জা পাচ্ছিস? দাঁতে দাঁত চেপে বসে আছে সে। মুখ দিয়ে কোনো কথাই বের করতে পারছে না সে। ইস, মানুষ এত দুর্বিনীত আর ঠোঁট কাটা কেন? হুট করে মন খারাপ হয়ে গেল নাজিফার। আপনি সেদিন আমার থেকে বিদায় নেননি তাহমিদ ভাই। আমি আগ্রহে বসেছিলাম আপনি আসবেন, আমার সাথে একটু কথা বলবেন। তাহমিদ নির্লিপ্ততা, উদাসীন গলায় বলল, ইচ্ছে করেই বলেনি। তোর সামনে গেলে হয়তো আর চট্টগ্রাম আসা হতো না। বাসা থেকে বের হয়ে যখন মাথা তুলে উপরে চাইলাম তখন আমার চক্ষু শীতল হল, প্রফুল্ল হল মন। কিছুক্ষণ আগেও তোর কাছে যেতে ভয় পেয়েছি, কিন্তু সে সময় তোকে দেখে পূর্ণ পরিতুষ্ট হয়েছিল অন্তর। তোর বাংলা দ্বিতীয়পত্র বইয়ের নিচে হাত দে। কপাল কুঁচকে নাজিফা বলল, কেন? হাত দিয়ে দেখ না, এখানে তো একটা চাবি। আমার রুমে যা। যদি রুমে বাবা অথবা মা থাকে তো মায়ের কাছে দিবি মোবাইল। তাহমিদের রুমের দিকে এগিয়ে গেল নাজিফা। গিয়ে দেখল কেউ নেই। হয়তো জামান সাহেব নিচে গেছে। ওয়াহিদা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আমেনা বেগম নিশ্চয়ই নিতুদের বাসায়। কেউ নেই। তাহলে দরজা আটকে দে। দরজা আটকানোর কথা শুনে কপালে ভাঁজ পড়ে নাজিফার। দরজা কেন আটকাবো? তোকে যা বলছি তাই কর। অগত্যা বাধ্য হয়ে নাজিফা দরজা বন্ধ করল। চাবি দিয়ে আমার ড্রয়ারের লক খোল। ড্রয়ার খোলে নাজিফা চোখমুখ চকচক করে উঠল। উৎফুল্ল হয়ে হালকা চিৎকার করে বলল, এতগুলা চুড়ি আর কালো শাড়ি কবে কিনেছন? আমার সবগুলো তাই না? হুম, সব তোর। কাঠগোলাপগুলো শুকিয়ে গেছে তাই না? নাজিফা মন খারাপ করে বলল, হুম। আচ্ছা, ঢাকায় এলে আবার কিনে দিব। দেখ, একটা বিছা আছে। এই বিছা পরিয়ে দেওয়া এবং খোলার দায়িত্ব শুধু আমার। ওটা তোর, তবে হাত লাগানোর অধিকার নেই। এই বিছা যতবার তোর কটিতে শোভা পাবে ঠিক ততবারই আমার ঠোঁট তোর কটি। লজ্জা পাচ্ছিস? একেবারে নীরব নাজিফা। তাহমিদের অপরিমিত কথা কর্ণগোচর হতেই লজ্জা মাত্রা যেন তরতর করে বাড়ছে। এগুলো হলো একজন প্রেমিকের দেওয়া উপহার। এখন একজন স্বামী তার স্ত্রীকে কিছু উপঢৌকন দিবে। নাজিফার চোখ বড় বড় করে বলল, আরও উপহার? হুম, এগুলোর নিচে দেখ একটা বক্স আছে।
খোলে দেখ পছন্দ হয় কিনা। বক্স খোলার পরে নাজিফার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, আস্তাগফিরুল্লাহ। মিটমিট করে হাসছে তাহমিদ। আপনি দিন দিন অসভ্য আর বজ্জাত হয়ে যাচ্ছেন। এসব কি? ছি, এরকম একটু আধটু অসভ্য বউয়ের কাছে হতে হয়। এখন বল জিনিসপত্র পছন্দ হয়েছে কিনা? প্রতি মাসে তোকে নতুন নতুন মডেল এনে দিব। যদি এসব আমি সযত্নে নিজের হাতে। এই আপনি চুপ করবেন? যত সব লাগামছাড়া কথাবার্তা। আচ্ছা ভুল কই বললাম? তুই আর আমি যখন একসাথে থাকব তখন তো। নাজিফা রাগান্বিত স্বরে বলল। আবার? আচ্ছা তুই কি জান্নাতের নাম্বার আমার মোবাইলে সেভ করিসনি? হুম করেছি। তাহলে আমি সেদিন পেলাম না কেন? কি নাম দিয়ে সার্চ করেছেন? জান্নাত লিখে। শাকচুন্নি লিখে সার্চ করলে সবার আগে পেয়ে যেতেন। আহাম্মক হয়ে গেল তাহমিদ। আচ্ছা শুন না, চট্টগ্রামের মেয়েরা কি যে সুন্দর। মনে হয় সারাদিন তাকিয়ে থাকি। হুট করে নাজিফা কল কেটে দিল। টুট টুট শব্দে কান থেকে মোবাইল নামিয়ে হাসল সে। মন খারাপ না করে পড়তে বসো গিয়ে। আর কয়েকদিন পরে পরীক্ষা। মনোযোগ দিয়ে পড়। তাহমিদ একজনের মায় আটকে আছে। এই মায়া কাটানোর সাধ্য না তাহমিদের আছে আর না অন্য কারো। তুই এক নামহীন প্রমত্ততা। তোর উন্মাদনা ঠিক এতটাই গভীর যে সেখান থেকে উঠে আসা আমার পক্ষে সম্ভব না। তেঁতুল পানি খাইয়ে নাকি নেশা কাটানো হয়। কিন্তু আমি তোর নেশা কাটাতে চাই না। তুই নামক আসক্তিটা যেন আমার শেষ দিন পর্যন্ত থাকে। ভালোবাসি একজনকেই, আর তাকেই ভালোবাসতে চাই। মেসেজ পড়ে ডিলিট করে দিস, না হলে মা দেখলে লজ্জা পাবি। মেসেজ দেখে নাজিফার রাগ পড়ে অধর কোণে ফুটে উঠল মৃদু হাসি। রাতে ঘুমানোর সময় নাজিফাকে মুচকি মুচকি হাসতে দেখে আমেনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চোখে মুখে আজ অন্য রকমের ঔজ্জ্বল্যতা। নাজিফার চোখ মুখ দেখলে যে কেউ নিমিষেই বলে দিতে পারবে যেন তার অনেক দিনের আশা পূরণ হয়েছে। কপাল কুজিত করে আমেনা বেগম বলেন, ঘটনা কি? এই ঘোর অমাবস্যার মাঝে হঠাৎ করে পূর্ণিমার আলো ঝলক দিচ্ছে কেন? আমার নাতি আসবে নাকি? পূর্ণিমার আলোর জন্য তোমার নাতির আসার প্রয়োজন হয় না গো। সে দূর থেকেও আমাকে ঘায়েল, অভিহত করতে সক্ষম। বাসায় রমরমা পরিবেশ। সবাই এখন ঢাকায়, কারণ কাল বাদে পরশু নাজিফার এইচএসসি পরীক্ষা। সবাই আছে, শুধু নেই তাহমিদ। ছুটি নাকি পাবে না সে। সেজন্য মন খারাপও নাজিফার। মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে। নিজের জন্য না হোক অন্তত বাবা মায়ের জন্য করতে হবে। একঘেয়েমি দূর করার জন্য নাজিফা পা বাড়াল ড্রয়িং রুমের দিকে। ফাহিম খাচ্ছে আর টিভি দেখছে। নাজিফা ফাহিমকে খোঁচা দিয়ে বলল, শুনলাম তুই নাকি প্রেম করিস। তোর প্রেমিকা নাকি তোকে নাকে দড়ি দিয়ে ঘুরায়। একটা দীর্ঘশ্বাস ফেলল ফাহিম। ভেবেছিলাম ভাইয়ের শালিকার সাথে প্রেম করব, কিন্তু সেই কপাল কি আছে? কেন মামাতো বোন বিয়ে করল, এই নিয়ে ভাইয়ের সাথে আমার একদিন মারামারি হবে। মিলিয়ে নিস আমার কথা। আমার হক থেকে আমাকে সে বঞ্চিত করেছে। ভেবেছি মতিঝিল শাপলা চত্বরে আমার মতো অসহায় যুবকদের নিয়ে একটা আন্দোলনের ডাক দিব। এত অন্যায়, এত অবিচার আর মানা যাচ্ছে না। নাজিফা ঠোঁট বাঁকিয়ে বলল, দূরে গিয়া মর। ফাহিম ঘড়ির দিকে তাকিয়ে দৌড়ে চলে গেল। নাজিফা পুনশ্চ চলে এলো পড়ার জন্য। ঘণ্টা খানিক পরে ড্রয়িং রুম থেকে কোলাহলের আওয়াজ এলে পাত্তা দিল না সে। নিশ্চয়ই ফাহিম পাগলামি করছে। পড়তে পড়তে হঠাৎ অনুভব করল কেউ তার পিছে এসে দাঁড়িয়েছে। ফাহিম মনে করে নাজিফা বলল,
দেখ ফাহিম্মা, ভয় দেখাবি না, পড়তে দে আমাকে। ফাহিমের কোনো সাড়া শব্দ না পেয়ে পিছু ফিরে তাকায় নাজিফা। পিছু ফিরে চমকে উঠে সে। নাজিফা অনুভব করল সিক্ত তার আখিপল্লব। পশ্চাতে দণ্ডায়মান মানুষটাকে দেখে চেয়ার ছেড়ে চট করে উঠে দাঁড়ায় নাজিফা। স্তম্ভিত নাজিফা, শ্বাস আটকে এলো তার। মনে হচ্ছে সব যেন তার অচেতন মনের কল্পনা। অসার, অবশ সমস্ত কায়া। যেন বিশ্বাসই করতে পারছে না তাহমিদ এসেছে। চোখে মুখে রাজ্যের বিস্ময়। শুকনো ঢুক গিলে সে। অশান্ত মন শান্ত হল। বিনা প্রস্তুতিতে তাহমিদকে শক্ত করে জড়িয়ে ধরে নাজিফা। নাজিফার অতর্কিত অনুরাগ মিশ্রিত হামলায় অপ্রস্তুত হয়ে গেল তাহমিদ। তার ধারণাতীত ছিল নাজিফা তাকে জড়িয়ে ধরবে। আলতো হেসে তাহমিদও নিজের সাথে মিশিয়ে নিল নাজিফাকে। এতদিনের অন্তঃস্থলে বয়ে যাওয়া প্রলয় ধীরে ধীরে শান্ত হচ্ছে। স্বাভাবিকভাবে বাঁচতে গেলে মানসিক শান্তি বড্ড প্রয়োজন। এটাই হল সেই শান্তি। অত করণে রাজ করা মানুষ পাশে থাকলে বুঝি এত সুখানুভব হয়? আপনি আগের থেকে শুকিয়ে গেছেন, কালো হয়ে গেছেন, ঠিকমতো খান না নাকি? তাহমিদ নিজের বুক থেকে নাজিফার মাথাটা তুলে ললাটের এলোমেলো চুলগুলো সরিয়ে উষ্ণ স্পর্শ দিল। সুখ পাখিটাকে ছেড়ে থাকি, তাই কোনো কিছুতেই মন বসে না। গেইটের বাইরে পা ফেলার জায়গা নাই। যত না ছাত্রছাত্রী তার থেকেও বেশি অভিভাবক। তাহমিদ শক্ত করে নাজিফার হাত ধরে রেখেছে। আর একটু বাদে বাদে বলছে, একদম ভয় পাবি না, মাথা ঠান্ডা রাখো। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি। মানুষের আক্কেল জ্ঞান কিছুই নেই। পরীক্ষা দিবে একজন, পুরো পরিবার চলে আসছে। একজন আসলেই তো হয়। এজন্যই আমি বাবা আর মামুকে আসতে নিষেধ করেছি। অভিভাবকদের জন্য আসল পরীক্ষার্থীরাই দাঁড়াতে পারছে না। অতঃপর হলরুম খোঁজে বের করে নাজিফাকে সিটে বসিয়ে তাহমিদ নাজিফার গালে হাত রেখে বলল, আমি আশেপাশেই আছি, একদম ভয় পাবি না বলে দিলাম। পরীক্ষা শেষে আমি না আসা অবধি কোথা যাবি না। নৈশব্দে মাথা নাড়ে নাজিফা। তার থেকে দুবেঞ্চ সামনে জান্নাত। প্রথম দুইটা পরীক্ষার সময় তাহমিদ থাকলে তৃতীয় পরীক্ষার আগের দিন নিজ কর্মস্থলে ফিরে যায় সে। তৃতীয় পরীক্ষার দিনই ঘটে এক কাণ্ড। নাজিফা আর জান্নাত হলে বসে কথা বলছিল। পরীক্ষা শুরু হয়নি তখনও। তখন একটা মেয়ে এসে নাজিফাকে বলল, কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? মেয়েটির দিকে তাকায় নাজিফা। মেয়েটি আমতা আমতা করে বলল, তোমার সাথে রোজ যে লোকটা আসে, আজ আসেনি? তাহমিদের কথা জিজ্ঞেস করাই কপাল কুজিত হয় নাজিফার। অতঃপর না বোধক মাথা নাড়ে সে। উনি নিশ্চয়ই তোমার ভাই হয়। ভাই বলে সম্বোধন কর্তাই বললাম। উনাকে দেখে ক্রাশ খাইছি। কি এটিটিউড উনার! কারো দিকে তাকালো না পর্যন্ত। যদি উনার নাম্বারটা দিতে। চোখে মুখে কাঠিন্যভাব দেখা দিল নাজিফার। তার ইচ্ছে করছে সামনের মেয়েটাকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে। পরীক্ষা দিতে এসেছিস, পরীক্ষা দিবি, এতদিকে নজর কেন তোর? মিটমিট করে হাসছে জান্নাত। নাজিফার রাগান্বিত আনন্দ দেখে এবার শব্দ করেই হেসেই দিল। কোনো লাভ নেই বোন, উনি অলরেডি বুকড। তাও কিনা প্রায় 2 বছর আগে থেকে। আর সেই বুকিং করা মানুষটা আর কেউ না, তোমার সামনে যে বসে আছে। মেয়েটা নিজের মাথায় চাটি মেরে বলল, ওপস সরি, কিন্তু তুমি ভাই কেন ডাকো? আরে ওরা কাজিন ছিল তাই। সেদিন নাজিফা পরীক্ষা শেষে বাসায় গিয়ে আগে তাহমিদকে কল করল। 2 বার কেটে দেওয়ার পর তৃতীয়বার কল রিসিভ করল সে। নাজিফা, পাগলামি কেন করছিস? বাসায় গিয়ে কল দিব তো। এখন অফিস টাইম।
আপনি আর আমি যদি কোথাও যাই তবে যে আমাদের সাথে যে কৌশল বিনিময় করবে তাদেরকে বলবেন আপনি বিবাহিত আর আমি আপনার বউ। হঠাৎ নাজিফা এমন আজগুবি কথা শুনে তাহমিদের কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ে। পরীক্ষা শেষে রাস্তায় কিছু খেয়েছিলি? কি সব উল্টো পাল্টা বকছিস? নাজিফা কপট রাগ দেখিয়ে বলল। মানুষ আপনাকে আমার ভাই বলে কেন? আবার নাম্বারও চায় প্রেম করার জন্য। কি হয়েছে বলতো? তখনকার ঘটনা খুলে বলতেই শব্দযোগে হাসতে লাগল তাহমিদ। একদিন বলেছিলাম না এই ভাই বোন বলা নিয়ে তুইও একদিন জ্বলবি। মিলল তো? বেটার হাফকে এসব বললে রাগ হয়, খুব রাগ। আমারও সেদিন এমন রাগ হয়েছিল। এবার আল্লাহ ওয়াস্তে ভাই ডাকা বন্ধ কর। সময় কত দ্রুত চলে যায়, পলক ফেলার সাথে তা হয়ে যায় অতীত। নাজিফার পরীক্ষা শেষ, রেজাল্টও দিল। আবার অ্যাডমিশনের পর্বও শেষ। অথচ তাহমিদকে 6 মাস পরে ঢাকায় ট্রান্সফারের কথা থাকলে আরও 2 মাস তাকে চট্টগ্রাম থাকতে হবে। বর্তমানে তার কোম্পানি একটা মেগা প্রজেক্টে হাত দিয়েছে, আর সেটা প্রেজেন্টেশনের দায়িত্ব পড়েছে তাহমিদের কাঁধে। তার কথা বলার ধরনে মুগ্ধ বশ, সহজে যে কেউ আকৃষ্ট হয়ে যাবে। প্রজেক্টের ফাইলটা মাত্রই বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ জোড়ায় রাজ্যের ঘুম, ক্লান্তি জেকে বসেছে সর্বাঙ্গে। চোখ দুটো যখন লেগে এলো রিংটোনের শব্দ শুনে চোখ তুলে তাকায় সে। রিসিভ করেই বলল, এখনো ঘুমাসনি? শরীর খারাপ করবে তো। নাজিফা নিস্তেজ গলায় বলল, ঘুম আসছে না আমার, ভালো লাগছে না কিছু। দাদি কি ঘুমিয়ে গেছে? আজ মা আসেনি তোর কাছে? দাদি ঘুমোচ্ছে। রোজ রোজ ফুপি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিবে, ঘুম পাড়িয়ে দিবে, এসব ভালো লাগে না আমার। উনার বয়স হয়েছে, বিশ্রাম প্রয়োজন, তাই আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছি। মন কি বেশি খারাপ? আকস্মাৎ নাজিফা ফুপিয়ে উঠল। আমার আপনাকে খুব প্রয়োজন তাহমিদ ভাই, আপনার সান্নিধ্যে থাকতে চাই। চারিদিকের সবকিছু বিষাক্ত লাগে, নিজেকে পরাজিত সৈনিক মনে হয়। আমার তো কত শখ ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব, চেষ্টাও করলাম, হলো না কেন? আমি আমার স্বপ্ন পূরণ করতেও অপারগ, আর আপনারটাও। আমি ব্যর্থ তাহমিদ ভাই, আমি ব্যর্থ। তপ্ত শ্বাস ফেলল তাহমিদ। অ্যাডমিশনের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে নাজিফা। এইচএসসিতে আশানুরূপ ফলাফল করলেও কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হয়নি তার। যেদিন ঢাকা ভার্সিটির রেজাল্ট দিল, মেরিট লিস্টে নিজের নাম না দেখে সঙ্গে সঙ্গে মূর্ছা যায় নাজিফা। নাজিফা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে বলে উদ্ভ্রান্ত ও ক্লেশিত হয়ে ছুটে এসেছিল চট্টগ্রাম থেকে। সে যখন ঢাকায় পৌঁছায় তখন রাত্রিবেলা। ঘড়ির কাঁটায় 11:25। নাজিফাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। নাজিফা যখন পিটপিট করে চোখের পাতা উন্মেষিত করেই দেখল তাহমিদ তার হাত ধরে বসে আছে। এলোমেলো চুল, আতঙ্কগ্রস্ত আনন, সব মিলিয়ে উন্মাদগ্রস্ত লাগছিল তাকে। অক্ষিপ্তে তাহমিদকে দেখে অবুঝের মতো কান্না শুরু করে দিয়েছিল। তাহমিদ ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। আমার এতদিনের পরিশ্রম, আমি ব্যর্থ। ক্লান্ত অবসন্ন তাহমিদ তখন দুহাতে আগলে নিয়েছিল ভেঙে পড়া প্রেয়সীকে। ঢাকা ইউনিভার্সিটিতে হয়নি, আরও পাবলিক ভার্সিটি আছে তো, সেখানে হবে। এত ভেঙে কেন পড়ছিস? না হয়নি, আর কোথাও হয়নি নাজিফার। সেটা নিয়েই ডিপ্রেশন নাজিফা। সারাক্ষণ কেউ না কেউ থাকা লাগে তার সাথে। ভাবনাচ্ছেদ হয় তাহমিদের। কতগুলো দিন চলে গেল। হাসি খুশি নাজিফা হুট করেই বদলে গেল। এখন আর তাকে সহজে হাসতে দেখা যায় না।
তোর এই ভেঙে পড়া আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। বললাম চাকরি ছেড়ে চলে আসি, এখানেও তোর নিষেধাজ্ঞা। আমি তোর থেকে এতটা দূরে, তোর বিষণ্ণ, হতাশ, অপ্রফুল্ল গলা শুনলে আমার অন্তর পোড়ে। স্বামী হিসেবে নিজেকে ব্যর্থ মনে হয়, কারণ তোর এই খারাপ সময়ে আমি তোর পাশে নেই। স্বামী হিসেবে আমি অযোগ্য। জীবনে সফল হতে হলে যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ভার্সিটিতেই পড়তে হবে এমন তো না। ভেতরে যদি পুঁজি হিসেবে জ্ঞান আর বিদ্যা থাকে তো যে কোনো অবস্থান থেকেই সফল হওয়া যায়। মূল কথা হচ্ছে আমি শিক্ষা অর্জন করছি কিনা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। যা আমার জন্য কল্যাণকর তাই ঘটে আমার সাথে। এই একটা কথা যদি মানতে পারিস আর কখনো হতাশ হবি না। সন্তুষ্ট থাকবি আল্লাহর সকল সিদ্ধান্তের উপর। শুকরিয়া আদায় করবি। মনে থাকবে? নাজিফা ভাঙা গলায় বলল। মনে থাকবে। প্রতিটা শ্বাসে হতাশা না থেকে শুকরিয়া থাকে। শুননা বসো কি বলেছে? বলেছে, যদি এই ডিল ফাইনাল হয়ে যায় তো বসো আমাদের হ্যানিমুন প্যাকেজের সকল খরচ বহন করবে। পুরো 7 দিন কক্সবাজার ভাবা যায় বল? আমি তো শুধু ডিল ফাইনাল আর আমার নাজিফার 18 পূর্ণ হওয়ার অপেক্ষায় আছি। সকল হতাশা বিলীন হয়ে নাজিফাকে ঘিরে ধরল লজ্জা আর ত্রপা। এই তো আর কয়েকটা দিন নতুন করে সংসার পাতবে সে। শপিং মলে সবগুলো ব্যাগ নিয়েছে কিনা গুনে নিচ্ছে ওয়াহিদা আর ফাহমিদা বেগম। বিয়ের শপিং বলে কথা। পাঞ্জাবি কেনার জন্য তাহমিদ আর নাজিফা জেন্টস কর্নারে গেছে। বাবা আর মামুকে আশেপাশে না দেখে ফাহিম তার মাকে রোদন করে বলল, ওমা মা, তোমার বড় ছেলেকে তো বিয়ে দিয়ে দিল। এবার আমার জন্যও পাত্রী খুঁজো, যাতে ভাইয়ের রিসিপশনের দিন আমারও গতি হয়ে যায়। তাহলে তোমাদেরও খরচ বেঁচে যাবে। এভাবে সিঙ্গেল জীবন পার করা যায়। ওয়াহিদা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর লজ্জা করে না মায়ের সামনে কিসব বলছিস? দিব এক চর। এত লজ্জা রেখে কি হবে বলো? লজ্জা তো নারীর ভূষণ। অনার্স শেষ হলে তোরও বিয়ে দিব। আহারে, আবারও অপেক্ষা। এই জীবনে অপেক্ষা শেষ হবে না। মা ছেলের কথায় মিটিমিটি হাসছে ফাহমিদা বেগম। পরিবার সুন্দর হতে মানুষের মন মানসিকতাও সুন্দর হওয়া প্রয়োজন। সন্ধ্যা হয়ে গেছে বলে তাহমিদ ফাহিমকে কল করে বলে যেন বাসায় চলে যায়। কারণ বাসায় আমেনা বেগম একা। নরম হয়ে এসেছে আমেনা বেগম। আগের থেকে শরীর ফুরবল। এত অসুখ বিসুখ আর দুর্বলতার মাঝেও তার আনন্দের শেষ নেই। বড় নাতির বিয়ের অনুষ্ঠান বলে কথা। রিকশায় বসে আছে তাহমিদ আর নাজিফা। দুজনের হাতে 4টা শপিং ব্যাগ। 2 মায়ের জন্য লাল জামদানি শাড়ি আর 2 বাবার জন্য পাঞ্জাবি। 2 মাকে সাজাবে কনে রূপে আর বাবাদের বর রূপে। সেজন্যই কায়দা করে দুজন ওদেরকে বাসায় পাঠিয়ে দিয়েছে। রিকশা বাসার কাছাকাছি আসতেই নাজিফা তাহমিদের দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বলল, বাকি পথটা হেঁটে যাই। কতদিন পরে দুজনের আবার রাত্রিবেলা হাতে হাত রেখে হাঁটার সুযোগ হয়েছে। সারাদিন এমন ছুটাছুটির পর পারবি হেঁটে যেতে? আগের বাসা কিন্তু নেই। এখন কিন্তু আরও একটু ভিতরে। ক্লান্ত হয়ে গেলে আপনি আছেন তো। বাকিটা পথ না হয় পাজা কোলে করে নিয়ে যাবেন। আবাসিক এলাকার আশপাশ একটু নীরবই থাকে। মাঝে মাঝে 2-1টা রিকশা যায়। তাহমিদের হাতের ফাঁকে হাত গলিয়ে হাঁটছে নাজিফা। তুই প্রথম ঢাকা আসার পর আমরা যেদিন প্রথম বের হলাম তোর মনে আছে সেদিনের কথা? নাজিফা মৃদু হেসে বলল, মনে আছে। সে সময় আমার অন্তরতম অচলে এক আকাশ পরিমাণ আবেগ আর অনুরাগ থাকলেও তোর ভেতরে এসবের ছিটেফোঁটাও ছিল না। সে সময় তোর কাছে যেতে আমার ভয় হতো। তুই যদি আমাকে ভুল বুঝিস।
ইচ্ছে করত তোকে জড়িয়ে ধরি, আমার অন্তর্দেশ ঠান্ডা করি। আমি চাই এমন একটা রাত আবার আসুক, যখন তোর মনেও আমার জন্য আকাশ সমান ভালোবাসা থাকে। হয়তো সেই দোয়াটা আজ কবুল হয়েছে। আপনি কখন বুঝেছিলেন আপনি যে আমাকে ভালোবাসেন? যেদিন গ্রাম থেকে খবর পেলাম তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন মনে হয়েছিল আমি আর আমার মাঝে নেই। কেউ আমার হৃৎপিণ্ডটাকে টেনে হিচড়ে বের করে নিয়ে গেছে। সেদিনই বুঝেছি আমি আর আমার নেই। প্রাইভেট কারের দরজা খুলে দাঁড়িয়েছে নাজিফা। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে লাগল সে। গ্রামের নির্মল বাতাস গায়ে মাখতেই কলিজা ঠান্ডা হয়ে গেল। তিনটা বছর পরে সে গ্রামের মাটিতে পা রেখেছে। কাঁচা রাস্তা পাকা হয়েছে, টিনের ঘরের জায়গায় দালান হয়েছে। কত পরিবর্তন! খালেদ মোশাররফ গাড়ি থেকে ব্যাগপত্র নামাচ্ছেন। বিয়েটা গ্রামেই হবে। নাজিফা জোর করে জান্নাতকে সাথে নিয়ে এসেছে। নিতুর মা কথা দিয়েছে বিয়ের দিন আসবে। অন্তঃসত্ত্বা তিনি। নিতুর বাবার সাথে তুমুল ঝগড়ার পরে বাচ্চা নেওয়ার জন্য রাজি হয়েছেন তিনি। তপ্ত শ্বাস ফেলে দুকদম সামনে এগুতেই সে দেখতে পেল। তার ফেলে যাওয়া দিনের আনন্দগুলো একসাথে জড়ো হয়ে তাকে দেখতে এসেছে। তার সঙ্গীদের দেখে কান্না পেয়ে গেল তার। কত শত সময় কাটিয়েছে এদের সাথে, কতটা বড় হয়েছে গেছে 3 বছরে এরা। হাতের ইশারায় কাছে ডাকতেই হাফিজ বলল, না নাউপ্পু, তোমার গায়ে ময়লা লেগে যাবে। দেখো আমাদের সবার শরীর কাদা মাটি। সবাই মাছ ধরতে গিয়েছিলাম, তুমি আসবে শুনে সবাই ছুটে এসেছি। লাগলে লাগুক তাই বলে আমি তোদের ছুঁয়ে দেখব না? কতদিন পরে তোদের সান্নিধ্য পেলাম বল? সবাই যেন হামলে পড়ল নাজিফার উপর। কতদিন পরে ওরা ওদের নাজিফাহকে পেল। কেমন আছিস তোরা? আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? জান্নাত নাজিফার কাঁধে রাখতেই নাজিফার চোখের পানি মুছে বলল, এরা আমার সঙ্গী ছিল। আমি সবথেকে বেশি এদের শূন্যতায় পড়তাম। পার্লারের মহিলা বউ সাজানোর পরই বাইরে হট্টগোলের আওয়াজ শুনতে পেল নাজিফা। তাহমিদ বরবেশে এসেছে মনে করে চুপ করে রইল সে। বুকের ভেতরে ধুকপুক করছে। আর মাত্র কিছু মুহূর্ত, তারপর সেই বহুল প্রতীক্ষিত রাত। মাথা নুইয়ে রাখল সে। নাজিফার পাশে কেউ নাই। জান্নাত বরকে বরণ করার সকল বন্দোবস্ত করছে। খালেদ মোশাররফ কক্ষে প্রবেশ করলেন তারেক সাহেব নিয়ে। সামনে দণ্ডায়মান লোকটাকে দেখে আপাদমস্তকে ভয় গ্রাস করল তাকে। অতীতের সেই আতঙ্ক। যথেষ্ট পরিমাণ দূরত্বে দাঁড়িয়ে তারেক সাহেব বললেন, পূর্বের করা কৃতকর্মের ফল আমি পাচ্ছি রে মা। মানুষের হায়াতমুতের ঠিক নেই। আমি একেবারে নিঃস্ব। আমার যা কিছু ছিল সব শেষ। মরণব্যাধি ক্যান্সার আমাকে শেষ করে দিচ্ছে। আমার কর্মের ফল আমার সন্তানরা পাচ্ছে। তোর সাথে অন্যায় করেছি আমি। শুধু তোর সাথে আরও অনেকের সাথেই করেছি। আমাকে মাফ করে দিস। আমি সবার কাছে মাফ চেয়েছি। মাফ করে দিস তোরা আমায়। তোকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে শুধু দোয়া ছাড়া। জানি না এটাও আল্লাহ কবুল করবে কিনা। সুখী হমা দোয়া করি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নাজিফা। ভয় পেয়ে গিয়েছিল সে। লজ্জায় রুম থেকে বের হচ্ছে না ওয়াহিদা আর ফাহমিদা বেগম। এই বয়সে বধূ বেশে লজ্জায় নেতিয়ে গেল তারা। নাজিফা আর তাহমিদ যে কি করে না। বাহিরে এত কাজ অথচ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু পরে কক্ষে প্রবেশ করলেন আমেনা বেগম। দুজনের দিকে তীক্ষ্ণধার দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তোমরা এমন করছো কেন? লাল শাড়িই তো পরেছ।
তাহমিদের দাদা বেঁচে থাকলে দেখিয়ে দিতাম সাজ কাকে বলে, যাও বাইরে যাও, সবাই তোমাদের খুঁজছে। লজ্জায় কাচুমাচু হয়ে কক্ষ থেকে প্রস্থান নিলেন ওনারা। এই বয়সে এইসব সাজ সাজে? খাওয়া দাওয়ার পর্ব শেষ। তাহমিদকে আর নাজিফাহকে একসাথে বসিয়ে রাখা হয়েছে। ঠিক সেই মুহূর্তে নিতুর মা এলেন নিতুকে নিয়ে। বড় একটা রেপিং পেপারে মোড়ানো গিফট দিল নাজিফার হাতে এবং এটাকে এখানেই আনপ্যাক করতে বলল। আনপ্যাক করার সাথে একেবারে থ হয়ে নাজিফা, এটা তো সেই দিনের ছবি। নিতুর জন্মদিন ছিল। তাহমিদ নাজিফাহকে হারানোর ভয় কেঁদেছিল সেই ছবি। নিতুর মায়ের তাকাতেই উনি প্রশস্ত হেসে বলে উঠলেন, আমার তরফ থেকে ছোট্ট উপহার এই মিষ্টি দম্পতির জন্য। দোয়া করি সুখে থাকো। আর তাহমিদ নাজিফাহকে ঠিক এভাবেই আগলে রেখো। জান্নাত নাজিফাহ মুখটা নিজের হাতের আজলায় নিল। অশ্রু সিক্ত চোখে ঠোঁট ছোঁয়ালো নাজিফার কপালে। বাবা মা কি দিয়েছি জানি না, বাবা তোকেও তার একটা মেয়ে মনে করে। তুই তো আমার বোন। আমার পক্ষ থেকে এটাই আমার ভালোবাসাময় উপহার। যেদিন নতুন অতিথির আগমন ঘটবে সেদিন তার খাম্মি তাকে বিশাল কিছু দেওয়ার চেষ্টা করবে। বাট তোকে কিছু দিব না। নাজিফা ফ্যাচফ্যাচ করে কেঁদে জড়িয়ে ধরল জান্নাতকে। পিছন থেকে তাহমিদের এক বন্ধু বলল, দুস্ত এদেরকে থামা, না হলে বন্যা নিশ্চিত। টিকটিক করে বিদায়ের ঘণ্টা বেজে উঠল নাজিফার। যদিও বিদায় হয়েছিল আরও আগে, আবারও হবে। তখন বাবার সাথে অভিমান করে কথা না বললেও এই বাবার বুকে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। পাশে ফাহমিদা বেগম দাঁড়িয়ে নিজের চোখের মুছে খালেদ মোশাররফ ভাগ্নের দিকে তাকালেন। তোকে নতুন করে কিছু বলার আমার নাই। আমার মেয়েটা আমার থেকেও বেশি তোর কাছে সুরক্ষিত থাকবে। সুখে থাক বাবা। গাড়িতে উঠানো যাচ্ছে না নাজিফাহকে। বাবার পাঞ্জাবি শক্ত করে ধরে রেখেছে সে। নাজিফাহকে স্বাভাবিক করার জন্য ফাহিম বলল, আশ্চর্য, তুই কান্না করছিস কেন? কান্না করার কথা তো আমার ভুলাভালা ভাইটার। আহারে নাদান ভাইটা আমার। তোর মতো আজরাইলের জন্য আমার অল্প বয়সী ভাইয়ের কলিজাটা একেবারে ঝাঝরা হয়ে গেল। নাজিফা রণমূর্তি ধারণ করে কিছু একটা বলতে গেলেই তাহমিদ আড়ালে নাজিফার হাত ধরে ফেলে। তাহমিদের দিকে তাকাতেই সে চোখের ইশারায় বলে শান্ত হতে। তাহমিদের গাড়ি ছেড়ে যেতেই ওয়াহিদা খালেদ মোশাররফকে উদ্দেশ্য করে বললেন, যৌতুক নেওয়ার কথা ছিল, কিন্তু নিব না। তুই তো এমনি ফকির হয়ে গেছিস, তোকে আর কি করব। বোনের কথায় খালেদ মোশাররফ হাসলেন। তাহমিদের বাবার হাতটা ধরে বললেন, আমার বাড়ির দুই রত্নের ঠাঁই হয়েছে তোমার বাড়িতে, আগলে রেখো ভাই। আর কিছু বলার নেই। জামান সাহেব খালেদ মোশাররফের হাত ধরে আশ্বস্ত করলেন। ফুল সজ্জিত বিছানায় বসে আছে নাজিফা, অপেক্ষা তাহমিদের জন্য। কিছুক্ষণ বাদে বাদে চোখ বুলিয়ে দেখছে রুমটা। এর আগেও বহুবার সে এই রুমে প্রবেশ করেছে। তখনকার আর এখনকার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। দরজা খোলার শব্দ পেয়ে পা গুটিয়ে বসল সে। ভেবেছে তাহমিদ এসেছে। মাথা তুলে দেখে আমেনা বেগম। এই বয়োজ্যেষ্ঠ মহিলাকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। এই নারী মানে অন্যরকম এক আশ্রয়। এতটা দিন কি সুন্দর আগলে রেখেছিল তাকে। আমেনা বেগম কপট অভিমান করে বললেন, এখন তো বর পেয়ে এই বুড়িকে ভুলে যাবি, আর মনেই থাকবে না। আমেনা বেগমের অভিমানী কথা শুনে নাজিফা মৃদুস্বরে হাসল। কিছু কিছু মানুষ কারণে অকারণে প্রিয় হয়ে যায়। তুমিও ঠিক তেমন। তোমাকে ভুলে মানে নিজের সাথে অন্যায় করা। আমি কে আমিও এতটা বুঝি না যতটা তুমি বুঝো। তুমি আমার সেই প্রিয়জন যার সান্নিধ্য আমাকে হাসায়, প্রশান্তি দেয়।
পাকা পাকা কথা আছে বলেই এক লোকমা খাবার নাজিফার মুখের সামনে ধরল। নাজিফা হতবিহ্বল তাকিয়ে রইল এই অনন্যময়ী নারীর দিকে, চোখে ক্ষুদ্র ক্ষুদ্র বাড়িবিন্দু। বুঝলে কি করে আমার যে খিদে পেয়েছে? ওই যে বললি না আমি তোর থেকেও তোকে বেশি বুঝি। অধর প্রসারিত হল তার। আমেনা বেগমের হাতে চুমু এঁকে মুখে তুলে নিল সেই খাবার। আমেনা বেগম চলে যেতেই তাহমিদ এলো। এই গরমের মধ্যে আর এসব ভারী পোশাক গায়ে জড়িয়ে রাখতে হবে না, ঢিলেঢালা কিছু একটা পরে নে, আমি বারান্দায় আছি। এসব শাড়ি গহনা ছেড়ে নাজিফা একটা সুতি থ্রিপিস পরল। এখন অনেক হালকা লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে আসছে। নাজিফা ডাকল তাহমিদকে। তাহমিদ রুমে আসতেই নাজিফা বলল, সারা গা কেমন কুটকুট করছে, সারা শরীর কেমন পানি পানি করছে। হাত পা ধুইতে পারলে ভালো ছিল। মোটামুটি সবাই ঘুমিয়ে গেছে। তাহমিদ নাজিফাকে নিয়ে গেল ওয়াশরুমে। গ্রামে শহরের মতো রুমে রুমে এটাচ ওয়াশরুম নেই। প্রায় মিনিট 30 পরে সে বেরিয়ে এলো। রুমে এসে ফ্যান চালু দিয়ে বসেছে। প্রচুর গরম লাগছে। তাহমিদ কিছুটা দূরে হাত ভাঁজ করে নাজিফাকে দেখছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তাহমিদ এগিয়ে এলো নাজিফার কাছে। নাজিফার হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল নিজের হাতে। জানি সেই একটা রাতের জন্য কত অপেক্ষায় ছিলাম আমি, কত কাতরেছি অপেক্ষা করতে করতে। চোখের পিপাসা মিটানোর জন্য রাতের কতটা সময় তোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কাটিয়েছি তার কোনো ইয়ত্তা আছে? বিস্ফোরিত চোখে তাকায় নাজিফা। নত মস্তকে মুচকি হাসে তাহমিদ। আমি এমনে মরার মতো ঘুমাই? একটুও টের পেলাম না? এবার নাজিফার দিকে তাকিয়ে হাসল সে। আজ আমার অপেক্ষা শেষ হল। মিসেস তাহমিদ প্রস্তুত তো তার বেটার হাফের পাগলামি সহ্য করার জন্য? লাজুক হাসল নাজিফা। অপেক্ষা এক মিষ্টি যন্ত্রণার নাম। প্রিয়জনকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করতেও ভাল লাগে। নিস্তব্ধ পরিবেশ নীরবতায় ছেয়ে গেছে চারপাশ। কক্ষ জুড়ে ড্রিম লাইটের আবছা আলো। আমি তোকে এতটা দিন আগলে রেখেছি, হয়তো বা রাখতেও পারিনি, কারণ মানসিক যন্ত্রণার সময় আমি তোর কাছে ছিলাম না। এটাই আমার জীবনের একটা আক্ষেপ। আজকে আমাদের জীবনের স্মরণীয় এই রাতে তোর কাছে আমার এক আবদার আছে। প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করে নাজিফা। আমি আজকের আমাদের কাছে আসা তোর মাধ্যমে হোক। এতদিন যাবৎ আমি আমার সকল আবেগ ঢেলে দিয়েছে। আর কিছুই নেই আমার কাছে। ফিরতি হিসেবে আমি কিন্তু তোর কাছ থেকে কিছুই পাইনি। আমি চাই আজ তুই এগিয়ে আসবি আমার দিকে। তাহমিদ কহন শ্রবণেন্দ্রিয় হতেই সমস্ত কায়া কেঁপে উঠল নাজিফার। এটাও আদৌ সম্ভব? তাহমিদকে এতটা কাছে দেখেই তো তার হাঁটু কাঁপছে, গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এখন নাকি তাকে আরও কাছে যেতে হবে। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। ত্রপা গ্রাস করল সর্বাঙ্গ। বুকের ভেতরে হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে এই বুঝি রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস আটকে সে মারা যাবে। তাহমিদ পুনশ্চ বলল, নতুবা বুঝে নিব তুই আমাকে ভালোবাসিস না। এসব তোর মোহ, যা এক সময় কেটে যাবে। বিদীর্ণ দৃষ্টিতে তাকায় নাজিফা। মুখটা কেমন পাংশুটে হয়ে গেছে। মুখশ্রী নেমে এসেছে নিকষ কালো আধারি। নাজিফা তাহমিদের অভিমুখে দাঁড়িয়ে পা উঁচু করল। শার্টের কলার ধরে নিজের উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল তাহমিদের কপালে। নাজিফা কিছুটা দূরে গিয়ে দাঁড়াতেই আবারও বলল, কোনো ফিল পেলাম না। রেগে চুমু দিয়েছিস নাকি? নত মস্তকে দাঁড়িয়ে রইল সে।
মনের অন্তরিক্ষে জমেছে ধূলিজাল। তাহমিদ এগিয়ে গেল সেদিকে। রাগ করেছিস আমার কথায়? নিশ্চুপ নাজিফা। তাহমিদ দুহাতে জড়িয়ে নিল অভিমানী প্রণয়িনীকে। ললাটের মধ্যিখানে চুমু এঁকে বলল, ওই কথা বলেছি বলে তো কত দ্রুত আমার কাছে চলে গেলি, না হলে যেতি নাকি? জড়তার জন্য চুপচাপ বসে থাকতি, এখন জোরতা কেটে গেছে। ভালো হয়েছে না? নাজিফার গুটিয়ে রাখা হাত দুটো স্পর্শ করল তাহমিদের পিঠ। আপনি এমন কেন তাহমিদ ভাই? ভাই ডাকিস বলে। আপনিও তো আমাকে তুই বলে ডাকেন। তুই ভাই বলা ছেড়ে দিল দেখবি আমিও ঠিক হয়ে গেছি। এখনো নিজেকে তোর ভাই মনে হয়। সেড লাইফ। নতুন কেউ আসার আগে মনে হয় না এই ভাই ডাকা শেষ হবে? মেহমান নিয়ে আসার জন্য মিশন শুরু করতে হবে? 20-এর আগে নো বেবি আপনি বলেছেন। তাহমিদ কাদো কাদো হয়ে বলল, নিজের কথায় নিজেই ফেঁসে গেলাম। প্রশস্ত হাসল নাজিফা। নাজিফাহকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তাহমিদ বলল, এবার একটু লজ্জা লজ্জা ভাব করে একটা চুমু দে তো, আগেরটা একেবারে নিরামিষ চুমু ছিল। নাজিফাহকে নিসারা দেখে তাহমিদ মন খারাপের অভিনয় করে বলল, দে না একটা। এমন করছিস কেন? নাজিফাহ শুকনো ঢুক গিলে তাহমিদের পায়ের পাতার উপর ভর দিয়ে পুনশ্চ চুমু দিল। ঝাঁকি দিয়ে উঠল তাহমিদের শরীর। দেখ দেখ, রিলোডেড হচ্ছে আবার আবেগ। এজন্য কারেন্টের মতো শক করল। এখন আর তোকে এগিয়ে আসতে হবে না, আমিই সকল কাজ করে নিতে পারব। লজ্জায় তাহমিদের বুকে মুখ লুকালো সে। তাহমিদের এই চাহনিতে নাম না জানা মাদকতা আছে। একেবারে ঘায়েল হয়ে যাবে সে। ফিসফিস করে বলল সে, আপনি আমার হৃদয়ের সমস্ত আবেগ। যেই আবেগের শুরু আছে কিন্তু শেষ নেই। অন্তহীন এক হৃদয়াবেগ। এই বাজে লোকটাকে ভালোবাসি, হুট করে রাগিয়ে দেওয়া লোকটাকে ভালোবাসি, বলিষ্ঠ হাতে অবুঝ মেয়েটাকে আগলে নেওয়া লোকটাকে ভালোবাসি, হারানোর ভয় কাতরানো লোকটাকে ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি। চোখ বুজে নিল সে। শান্তি বিরাজ করছে তার চারিপাশে। অন্তর্দেশে বর্ষিত হচ্ছে প্রেম নামক বর্ষণ। আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল সে নাজিফাহকে। তুই নামক আমার অনুরক্তি, মোহ মায়া যেন দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে প্রবল আকার ধারণ করছে। আমার আমিকে আমি চিনতে পারি না। সে বিলীন হয়ে গেছে তোর মাঝে। সবটা জুড়ে শুধু তুই, তুই আর তুই। তুই নামক হৃদয়াবেগ আমার সেদিনই নিঃশেষ হবে, যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন। যেদিন লব ডব বন্ধ করে হৃৎপিণ্ড অবসরে যাবে। সময় গড়ানোর সাথে সাথে তোর ভাঁজ পড়া হাতটা ধরে রাস্তা পাড়ি দিতে চাই। নাতি নাতনিদের সাথে তোর আর আমার প্রণয়ের গল্প করতে চাই। তোর সাথে বাঁচতে চাই 1000 বছর। সমাপ্ত।